22শে এপ্রিল পেহেলগামে যে ঘটনা ঘটে তার প্রত্যাঘাত করতে গিয়ে ভারতীয় সেনা করে অপারেশন সিঁদুর এবং তারপরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলওসি। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে আদৌ যুদ্ধ বলে এবং যুদ্ধ হলে দেশের কতটা ক্ষতি হতে পারে, আজকে সে সমস্ত নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল শান্তনু রায়, তাকে প্রথমেই দা ওয়ালে স্বাগত জানাই। তারপরে জানতে চাইবো যে সকলেই বলছেন যে যুদ্ধ একেবারে শুরু হয়ে গেছে। আপনি তো দীর্ঘদিন ধরে ভারতীয় সেনার সঙ্গে যুক্ত ছিলেন, আদৌ কি এটাকে যুদ্ধ বলে? এই যে এটাকে এক্স্যাক্টলি যুদ্ধ বলবো না, বাট দিস ইজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার। অ্যাক্ট অফ ওয়ার মানে যুদ্ধ হওয়ার আগের পরিস্থিতিটা। কেন কি এরা পেহেলগাঁওয়ে যে অ্যাট্যাকটা করলো, যে খুব নোংরা একটা কাজ করলো, যাতে 26টা সিভিলিয়ান প্লাস কিছু ফরেনার দুজন ছিলেন, তো দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্ট অফ টেররিজম। তারপরে অপারেশন সিন্দুর যেটা ক্যারি আউট হলো 7th মর্নিংয়ে, 9টা যে টার্গেটস ছিল সেগুলো একটাও কিন্তু সিভিলিয়ান এস্টাবলিশমেন্টের ওপরে হয়নি, একটাও মিলিটারি এস্টাবলিশমেন্টের ওপরে হয়নি। এগুলো সব হয়েছিল টেররিস্ট ক্যাম্প। আর 22শে এপ্রিল থেকে নিয়ে 7ই মে অবধি আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা সিসিএস আছে, তারা প্রপার স্টাডি করেছে। আর্মি, নেভি অফ দ্যাট ইজ দ্য ইন্ডিয়ান আর্ম ফোর্সেসরা স্টাডি করে থ্রু ইন্টেলিজেন্স টেররিস্ট ক্যাম্পসগুলোকে লোকেট করা হয়েছে, আর তাদের ওপরে কি বলে অ্যাটাক করেছে, মিসাইল অ্যাটাকস করেছে স্ক্যালপার হ্যামার দিয়ে। তো আর সেকেন্ডলি, একটাও আমাদের ফাইটার পাইলট বলুন, ফাইটার জেটস বলুন বা লঞ্চ প্যাডসগুলো এলওসির অ্যাক্রস ছিল না। পুরো আমরা ভারতের দিক থেকে করেছি, তার মানে আমরা এলওসি অবলিক ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করিনি। তারপরে পাকিস্তান আর্মি করে শেলিং পুঞ্চ রাজৌরিতে অনটু সিভিলিয়ান এরিয়া, যেখানে নিয়ারলি অ্যাবাউট 21 জন হত হয়। সো দ্যাট ইজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার। সিজ ফায়ার ছিল এলওসিতে, সেই সিজ ফায়ারটাকে ভঙ্গ করে। আর তারপরে ওরা ফায়ার করে অ্যান্ড আমাদের ড্রোনস ফায়ার করে। আর আমাদের রিটালিয়েশনে উই হ্যাভ রিটালিয়েটেড টু দেয়ার আর্টি ফায়ার, which was an act of war. কিন্তু এখনো ওয়ার তখনই ঘোষিত হবে যদি their forces or our forces physically cross the border, the international border or the LOC, যেটা এখনো ওরাও করেনি, আমরাও করিনি। ওরা ড্রোনস দিয়ে ফায়ার করছে, আমরাও ড্রোনস অবলিক মিসাইল ফায়ার করছি। আর ওদের যে ড্রোনসগুলো, আমাদের S-400 যে ট্রাম্প এডি সিস্টেম আছে, এয়ার ডিফেন্স সিস্টেম আছে, ওগুলোকে ডিস্ট্রয় করছে। যেমনি কি আপনারা জানেন, নিয়ারলি অ্যাবাউট 25 drones have come down and some fighter jets, like 2 fighter jets have been shot down, one J-17 and one F-16. So as of now, it is not a war, but it may escalate into a war if both the nations carry on like this and forces, Air Force oblique the army cross the border. এখনো সে স্টেজ আসেনি। আর আমার তো মনে হয় না পাকিস্তানের ক্ষমতা আছে এখন ক্রস করার, বিকজ দে আর ব্রোকেন ডাউন। আর আগের ডিসকাশনে যেমনি জানতে পারি, ইভেন বলোচিস্তান নাও ইজ গেটিং টু ব্রেক অ্যাওয়ে ফ্রম পাকিস্তান। আমি এখানেই আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো যে সাধারণ মানুষ তারা এত কিছু বোঝেন না, তারা বাড়িতে থেকে বা অনেকটা এলওসি থেকে এবং পাঞ্জাব বা জম্মু কাশ্মীর সেই সমস্ত সীমান্তবর্তী এলাকা থেকে অনেকটা দূরে রয়েছে। মানুষের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এবং কোথাও গিয়ে বলা হচ্ছে যে নৌবাহিনীর সঙ্গে সঙ্গে আকাশ বাহিনীতেও ভারত অ্যাটাক করছে। এই সমস্তটা আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো যে সরকারি যতক্ষণ না অনুমোদন বা সরকারি যতক্ষণ না স্বীকারোক্তি আসছে, পুরো বিষয়টা যেটা হচ্ছে সেটাকে কতটা বিশ্বাসযোগ্য বা কতটা তার মধ্যে বিশ্বাসযোগ্যতা থাকছে? দেখুন, সিভিলিয়ানদের একটা বম পড়লে বা ফায়ারিং হলে ওটা যুদ্ধ মনে হয়, কেন কি ওদের ভয়টা আছে কি যদি গুলিটা লাগে। সেকেন্ডলি, গভর্নমেন্ট এখনো এটাকে ওয়ার বলে ডিক্লেয়ার করেনি, বাট
যুদ্ধ হওয়ার চান্স আছে বলে প্র্যাকটিস করা হচ্ছে, রাত্রিরে ব্ল্যাকআউট হচ্ছে অলরেডি। বর্ডার্স যে লাইক যোধপুর, জয়সলমের যে শহরগুলো আছে, সাম্বা, ইভেন চণ্ডীগড়, মোহালিতে এয়ার সাইরেন প্র্যাকটিস করা হচ্ছে। আর লোকাল পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশন ঘুরে ঘুরে মেসেজ দিচ্ছে যদি সাইরেন শোনা যায় তার মানে ওদের জঙ্গি প্লেন বা এনিমি প্লেনসরা বর্ডার ক্রস করেছে অ্যান্ড বম্বিং বা শেলিং হতে পারে। তো তাতে যাতে লোকেরা হত না হয়, নিয়ারেস্ট বিল্ডিংয়ে ঢুকে যায় বা নিজেদের বাড়িতে ঢুকে যায়, ওপেন এরিয়া রাস্তা বা পার্কে না ঘোরে। প্লাস আপনারা জানেন অ্যাবাউট 144 ডিস্ট্রিক্টসে মক ড্রিল ক্যারি আউট হয়েছিল কিছুদিন আগেই, আর সেগুলো এখনও চলছে। কেন কি সেই ড্রিলগুলো দরকার ইন কেস অফ এনিমি বম্বিং। সেই ড্রিলগুলো সিভিলিয়ানদের, বাচ্চাদের, রাস্তায় যারা হাঁটছে, কাজে যাচ্ছে, তারা জানা দরকার কি ওয়ার হলে এইগুলো দরকার হবে, সো দ্যাট পিপল ক্যান বি সেফ। তো সেই জন্যে প্রিএমটিভ স্টেপস নেওয়া হচ্ছে বিফোর আ ওয়ার। আর আজকে আই বিলিভ দের ইজ হাই লেভেল সিসিএস কমিটি মিটিং chaired by Rajnath Singh going on, maybe to study the future course of action, what can happen if they cross the border or Pakistan escalates it into a war, or both are nuclear nations if they go for the nuke path, which chances are less. Or যেমনি কি আমরা শুনেছি a plane load of drones has come in from China or some of the NATO countries. A C-130 has landed today morning at 4:15 in Pakistan, in Islamabad. So if some of the countries start supporting, which chances are very less. আমি একটা বিষয় জানতে চাইবো যে সামরিক বাহিনী নিয়ে যদি আমরা জাজ করি পাকিস্তান এবং ভারতকে, তাহলে যেখানে বলা হচ্ছে সুদর্শন চক্র কিংবা আইএনএস বিক্রান্তের কথা বলা হচ্ছে, এরকম কি কি সামরিক বাহিনীর দিক থেকে এগিয়ে রয়েছে ভারত যেখানে পাকিস্তান কুপকাত হয়ে যেতে পারে একেবারে? দেখুন, ইন্ডিয়ান আর্ম ফোর্সেস অ্যান্ড পাকিস্তানি আর্ম ফোর্স, আপনারা একটা শুনেছেন না হবে, বাইবেলে একটা গল্প আছে গলিয়াত অ্যান্ড ডেভিডের। So it is comparison of this two. We are ahead and much ahead of the Pak army. In terms of nuclear heads, we are much ahead. We have ICBMs that have a range of about 4,000 to 5,000, which can hit targets much ahead of Pakistan, which Pakistan presently don't have. Amader je nuclear heads are all indigenized, made by our own DRDO and রিলেটেড অর্গানাইজেশন। ওদেরগুলো সব চায়না থেকে নিয়ে নিয়ে শুধু শাহিন শহীন সব নাম দিয়েছে। দেন উই হ্যাভ নিউক্লিয়ার সাবমেরিনস of the Arihant class. We have already 2 and 2 more are in the pipeline, and they have already moved forward in the forward posture into the Arabian Sea. We have 2 aircraft carriers. They don't have a single one. And Vikrant is already in the Arabian Sea. Plus, ওদের HQ-9 যেটা হলো এয়ার ডিফেন্স সিস্টেম পুরো ধ্বংস হয়ে গেছে in the first night itself. And our S-400 Triumph, the AD system which is there, which is co-opted with the Akash missile system, has proved its mettle. একটাও এখনো ওদের ড্রোন কোনো অ্যাটাক করে কোনো আমাদের 15 of our cities were targeted, কোথাও এখনো কোনো ড্যামেজ বা ডিস্ট্রাকশনের খবর আসেনি। ওদের যখন কি about 10 to 12 Sialkot, Rawalpindi, Islamabad, Karachi, Lahore, there have been attacks and there have been proper shelling, and there are reports of damage which not only our media is reporting but also Pakistan media, and the government has officially declared the damages and the deaths. সামরিক শক্তি নিয়ে যদি আমরা আলোচনা করি, আপনিও যে কথাটা বললেন যে অনেক হারে ভারে অনেক বেশি এগিয়ে ভারত, কিন্তু যদি সত্যি তুরস্ক থেকে বা অন্যান্য দেশ থেকে পাকিস্তানকে সমর্থন করা হয়, চায়নার তরফে এখনো পর্যন্ত কোনো বয়ান দেওয়া হয়নি, আমেরিকা বলে দিয়েছে যে আমরা এই বিষয়ে নাক গলাবো না, তাহলে যদি সত্যি পার্শ্ববর্তী দেশগুলো পাকিস্তানকে সাহায্য করে, তাহলে তো চাপের বিষয় হবে কি ইন্ডিয়ার কাছে?
এটা চাপের বিষয় এই জন্য হবে না কেন কি পাকিস্তানকে কেউ হেল্প করবে না। there are two reasons for that. One is পাকিস্তানের নিজের ইকোনমি is in shambles. ওদের গভর্নমেন্ট is run by the army and there are rumors ki Munir has been arrested and the CJISC has taken over because Munir was going in for these kind of war activities which was not being liked. And there are also rumors that Shehbaz Sharif is planning to run away to London where his brother Nawaz Sharif had gone. That is one reason. And Pakistan is working totally on aid from US and China mainly. India is not working on any aid from any country. We are the fifth largest economy as of date, going on to be the third largest after US and এবং China. সেখানে দাঁড়িয়ে এই যে প্রসেস পঞ্চম থেকে তৃতীয় হওয়ার যে জায়গা, সেখানে দাঁড়িয়ে এরকম একটা যুদ্ধ পরিস্থিতি, তাহলে তো ইন্ডিয়ান ইকোনমিকেও এফেক্ট ফেলবে। দেখুন, যুদ্ধ হলে ইকোনমিতে এফেক্ট হবে, বাট উই হ্যাভ দ্যাট ডেপথ টু সাস্টেন দ্যাট ওয়ার। We will fall back, no doubt, but Pakistan cannot sustain it. They will crash and totally get devastated because they don't have an economy right now. Their defense budget is 1/4 of your defense budget. Their GDP is much lower than us. They do not have anything called indigenized. They are totally on Chinese military wear. And Chinese military wear at this point of our time, I'll say, is not time tested. Their fighter planes, because China kono juddho hoyni. Since independence in 1950, China kono juddho hoyni. Yes, military. ভারতের থেকে চায়না অনেক এগিয়ে। না, ওরা এগিয়ে আছে numbers-এ, because their focus is much more. But time tested. দেখুন, যুদ্ধের টেস্ট হয়নি ওদের ইকুইপমেন্ট। দ্যাট ইজ ওয়াই দ্য HQ-9 পুরো ধ্বংস হয়ে গেছে। 15,000 crores worth of AD system overnight has fallen apart. That means it was not tested. But your S-400 Trump, which we have got from Russia, has proved its mettle. Your Akash missile system, which is co-opted with the S-400, has shot down all the drones. And also there are rumors or there are factual figures of one J-17 and one F-16 plane having been shot down. Psych war করার জন্য Pakistan had said that 5 Rafales had been shot down, and যেটা ওদের মিডিয়ায় নিজে বললো এটা পুরো মিথ্যে খবর। So then secondly, why nobody will support Pakistan is because India has got deals with US and all the NATO countries, and I'm making it clear, with the Islamic countries also, with UAE, Saudi Arabia and other such countries. Even with Turkey, which is supporting Pakistan, India has some trade deals. No defense deals are not there. And China will not directly support Pakistan because the Indian market is a big market for China. And presently, with the situation of this trade war going on between US and China, the other market for China is the Indian market and the Southeast Asian countries. So China would not like to disbalance their economy by helping Pakistan and getting all these things of the Indian market off the shelf. আপনারা জানেন চায়নার অনেক জিনিস আমরা কিনছি, and we are the 5th largest country, which having being the 5th largest, you can say, the market for China. আমি আরেকটা জিনিস জানতে চাইবো যে রাশিয়ার কাছে আরো বেশি আমাদের কি বলবো থ্যাঙ্কফুল থাকা উচিত আমেরিকার থেকে। এই যে সামরিক বাহিনী, যে এই যে অস্ত্রশস্ত্র নিয়ে আমরা অহংকার করছি, তার ম্যাক্সিমামটাই হচ্ছে রাশিয়ার থেকে আসে। এবং ইন্দিরা গান্ধীর সময় থেকে আমরা যদি দেখি, তাহলে পুরো বিষয়টা কি রাশিয়ারকে আরো থ্যাঙ্কফুল, মানে রাশিয়ার প্রতি আরো থ্যাঙ্কফুল হওয়া উচিত। দেখুন, রাশিয়া has been a friend in need and a friend in deed since our independence. Because 71, when the 7th Fleet
had moved forward when the 71 war was going. The 7th Fleet had come into the Bay of Bengal, and which was supported by the British Navy. They had the UK aircraft carriers Eagle and Hawk had also come in. At that time, because of the treaty of friendship signed with Russia, যখন, if you all know the story of 71, অগস্টে যুদ্ধ হওয়ার কথা ছিল, মানেক শ approached Indira Gandhi ki আমি তো ডিসেম্বরে করব because I need to prepare for war. And he had said, I will look after the military part, you look after the diplomatic. ওই সময় Gorbachev's সঙ্গে Indira Gandhi had tried the Treaty of Friendship and Cooperation. And it is a known fact, we won 71. Also, there was assistance of Russia because when 7th Fleet moved in, all of a sudden, Russian submarines popped up in front of 7th Fleet and put it to a halt. And that is one of the major factors also why Niazi and all surrendered and Bangladesh was created. So Russia has always been a friend, and also 70% of our military hardware, the army bolun, navy bolun, and air force is Russian based. And Russian military wear is very much time tested and can be equated with the US armed forces military hardware that they have. যুদ্ধ হবে কিনা সেটা তো এখন সময়ে বলবে, এবং ভারত সরকার পরবর্তী পদক্ষেপ কি না সেদিকে আমাদের নজর থাকবে। তার আগে আমি আপনার থেকে জানতে চাইবো, যদি সত্যিই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, আপনি যেটা বলছেন যে সীমান্তবর্তী এলাকায় শুধুমাত্র গুলিবর্ষণ নয়, একেবারে সীমান্ত পেরিয়ে গিয়ে যদি এই গন্ডগোল থাকে, সেখানে গিয়ে সাধারণ মানুষ যারা একেবারে যুদ্ধের সঙ্গে যুক্ত নয়, যারা একেবারে চাইছেন যে যুদ্ধ হোক কিন্তু যুদ্ধের সঙ্গে যুক্ত নন, তাদেরকে কিভাবে বলবেন, কিভাবে পালস ধরে রাখার জন্য? এবং এই যে ফেক নিউজের একটা কথা বারংবার রটছে, যে বেশ কিছু খবর যা সত্যিই হয়নি কিন্তু দেখানো হচ্ছে, সেই জায়গাটা কিভাবে আপনি এক্সপ্লেইন করবেন? দেখুন, যদি যুদ্ধ হয় তো উই মাস্ট অল ওয়ার্ক টুয়ার্ডস দি ওয়ার এফর্ট। যেমনি হয়, ইট ইজ নট the army which only goes to war, it is the country which goes to war, and we have to work as a team. Factories will get on to making maybe war related equipments, war related ammunitions, and then we have a big responsibility. Any movement of the army or the navy or the air force through the towns and cities which happen, we should not start posting it on social media or any kind of media, because every piece of information is intelligence for the enemy. If there is a movement of the army, we should not start taking pictures and putting it on the thing. Then the practice of siren and other things which are being done, they must be done very properly so that the civilian people can be safe, because hitting a civilian establishment or an institution or killing a civilian in a war again is against UN contraventions or conventions, which Pakistan has done by doing open shelling on areas in Poonch and Rajouri where about 20 odd civilians have been killed. It is breaking the ceasefire and also against the UN conventions. So everybody has to participate and participate positively and help the government and the armed forces so that we can win this war, which we will win, there is no doubt in that, but win it in a much faster time frame, because Pakistan cannot sustain a war more than 6 to 7 days. অর্থাৎ ৬-৭ দিনের মধ্যেই কি হচ্ছে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমরা বুঝতে পারবো। কোনো ডাউট নেই, তার আগেই বুঝে যাওয়া যাবে। অলরেডি ওদের ড্রোনস অ্যান্ড মিসাইলস ফিনিশ হয়ে গেছে, তো ওদের আর্সেনাল ইজ নিয়ারলি ওভার। সো 6 to 7 days is the maximum that they can sustain. একদমই। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য। যে যুদ্ধ চায় সে যুদ্ধে যায় না, আর যারা যুদ্ধ চায় না তারা কিন্তু যুদ্ধে যায়। তাই ফেক নিউজ ছড়ানোর আগে মাথায় রাখবেন আপনারা কি শেয়ার করছেন কাদের সঙ্গে। আর বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানে। ক্যামেরা সৌম্যদীপের সঙ্গে প্রীতি, দ্য ওয়াল, কলকাতা।